তামিলের দুজন লেজেন্ড অভিনেতা বা বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর কদিন আগে বিজয় সেতুপতি নিজের 50তম সিনেমা পূর্ণ করেছে, যেটার নাম হচ্ছে মহারাজা, যেটা এখন আমার তো মনে হয় প্রত্যেকের দেখা টপ 5 সিনেমার মধ্যে অবশ্যই থাকবে। তো আর একজন প্রিয় অভিনেতা ধানুষ, যে তার নিজের 50তম সিনেমা আজকে নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে রায়ান। সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ বিজয় সেতুপতির 50তম সিনেমা যদি এত মেমোরেবল হয়ে থাকে, তাহলে আশা করি ধানুষও, যে এত বড় মাপের একজন অভিনেতা নিজে পরিচালনা করেছে, তো সে নিশ্চয়ই নিজের জন্য কিছু স্পেশাল এনেছে। নিজের 50তম সিনেমা সামথিং তারটাও মেমোরেবল কিছু হবে এবং লোকে মনে রাখবে। সত্যি কি তাই হলো? আরও একটা মহারাজা বা মনে রাখার মতো সিনেমা কি রায়ান হতে পারলো? তাহলে আমি এখানে একটা কথাই বলবো, যে এই সিনেমাটা পার্টিকুলারলি এক লাইনে যদি আমাকে বলতে বলা হয়, তাহলে এটা একটা ভালো সিনেমা হয়েছে, অবশ্যই ভালো সিনেমা হয়েছে। এবং এটাকে তোমরা কাইন্ড অফ সাউথের অ্যানিমেলও বলতে পারো। যারা ভায়োলেন্স মুভি মানে ভায়োলেন্ট মুভি যারা পছন্দ করে, যাদের কিল পছন্দ হয়েছে, অ্যানিমেল পছন্দ হয়েছে এবং যারা অ্যাকশন লাভার, তাদের জন্য এই সিনেমাটা অবশ্যই একটা ভালো সিনেমা হিসেবে ওয়ার্ক করবে। তবে এটা কিন্তু একটা মাস্টারপিস বা চিরকাল মনে রাখার মতো সিনেমা কিন্তু কোথাও গিয়ে হবে না। তার পেছনে কিছু কারণ রয়েছে, তবে অনেকগুলো পজিটিভ থিং এই সিনেমার জন্য আমার জন্য অন্ততপক্ষে তো ওয়ার্ক করেছে। তবে একটা জিনিস আমি বলতে চাই, এই ধরনের সিনেমা কিন্তু বাংলাতে হওয়া কিন্তু কিছু ইম্পসিবল নয়। কারণ এই ধরনের সিনেমার জন্য না বাজেট ইম্পর্টেন্ট নয়। এই সিনেমাটায় কত আর বাজেট লেগেছে, যেরকম যে অ্যাকশন রয়েছে, নর্মাল সিকুয়েল রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আসল হচ্ছে এদের গল্পের প্লট, গল্পকে সুন্দর করে সাজানো এবং হিরোর প্রেজেন্টেশন, এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে চিরকাল সিনেমা করে এসছে, এখনও তাই করে আছে। যেহেতু বাংলায় বহু যুগ ধরে রিমেক হয়েছে, অরিজিনাল কমার্শিয়াল সিনেমা বাংলায় বানানো বন্ধ হয়ে গেছে। যদি এই লেভেলের রাইটিং তারা করতে পারে, তাও এটা আমি বলছি যে মাস্টারপিস লেভেলের কাজ নয়, কিন্তু এটার কাছাকাছি যদি বাংলা কমার্শিয়াল সিনেমা পৌঁছতে পারে, আই থিঙ্ক লোকে মাল্টিপ্লেক্সে টিকিট কেটে সিনেমা কিন্তু দেখবে। তাদের ওখানে দেখছে, কারণ তাদের ওখানে 200-250 টাকা টিকিট কেটে তারা হলে গিয়ে এমন কিছু এক্সপিরিয়েন্স পাচ্ছে, যেটা দেখে তারা বলছে হ্যাঁ ভাই ঠিক আছে। কিন্তু আমাদের এখানে 200-250 টাকা খরচা করে লোকে হলে গিয়ে সেই এক্সপিরিয়েন্সটা পাবে না। মানে যে টাকা তারা খরচ করবে সেই জিনিসের জন্য, যেটা দেখে তারা এসে পয়সা বসুল করবে, সেই জিনিসটা তোরা ক্রিয়েট করতে পারছে না, কারণ স্টোরিতে সেই লেভেলটা গিয়ে পৌঁছচ্ছে না। তো এটা কিন্তু সাউথের থেকে একটা শেখার জায়গা রয়েছে। মহারাজা তো অন্য লেভেলের, এটাও কিন্তু পার্টিকুলারলি অবশ্যই চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার মতো সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে, যদি রায়নের কথা বলা যায়। এবার যদি আমি স্টোরির কথাতে আসি, তাহলে এটা মূলত মানে 3 ভাই 1 বোনের গল্প, যাদেরকে পুরোপুরি মানে বাচ্চাবেলা থেকে এদের মা বাবা কোনো একটা অজ্ঞাত কারণে মানে এদেরকে ছেড়ে চলে গেছিলো, নাকি এরা খুন হয়েছিল না মার্ডার হয়েছিল, সেই প্রশ্ন পরিচালক সিনেমার মধ্যে রেখে দিয়েছে, সেটা অন্য ব্যাপার, সে কথা আমি পরে আসছি। কিন্তু ছোটো থেকে এদেরকে অত্যন্ত কষ্টের সঙ্গে নিজে সমস্ত কিছু করে এদেরকে মানুষ করেছে হচ্ছে ধানুষ। এবং ও নিজের বোনটাকে প্রচণ্ড পরিমাণে বেশি ভালোবাসে। যেমন অ্যানিমাল সিনেমাতে বাবার জন্য ওর ভালোবাসা ছিল, তেমনভাবে এখানে বোনটার জন্য ওর ভালোবাসা, বোনটার জন্য সব কিছু মানে শেষ করে দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে, এরকম টাইপের একটা ক্যারেক্টার। এবং ও কারোর সঙ্গে হেসে কথা বলে না, একমাত্র বোনের সঙ্গে হেসে কথা বলে, কারণ বোন ওর জীবনে একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা। তো একটা কারণের জন্য এখানে দুটো গ্যাং রয়েছে, ঠিক আছে? একটা গ্যাংয়ের লিডার হচ্ছে সেতু বলে একজন, যেটা প্লে করেছে সুরিয়া। আর একটা গ্যাংয়ের একজন রয়েছে, এই দুজনের মধ্যে হচ্ছে মূলত লড়াই। এবার এই লড়াইয়ের মাঝে একজন পুলিশ ইন্সপেক্টর রয়েছে, যে ব্যাপারটা ইনভেস্টিগেট করছে, এদেরকে ধরার চেষ্টা করছে। সেখানে এই যে পরিবারটা, সাধারণ পরিবার, যারা একটা হোটেলে বানিয়ে নিজেদের মতো করে চলছে, একটা ভাই কলেজে পড়াশোনায় ভালো, নানাভাবে পলিটিক্সে ঢুকে নিজের কেরিয়ার এস্টাবলিশ করার চেষ্টা করছে। আর একটা ভাই রয়েছে যে পুরোপুরি মাতাল কোচের, যার কোনো নিজেকে নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, মানে একটা কুলাঙ্গা টাইপের আর কি ভাই বলা যেতে পারে। আর তার মধ্যে হচ্ছে বোনটা, যার বিয়ে টিয়ে ঠিক ঠিকানা চলছে, এবং এদের সবাইকে সামলাচ্ছে হচ্ছে ধানুষ একটা দোকান খুলে। তো এই হচ্ছে এদের ব্যাপার। এবার এরা কীভাবে জিনিসটার মধ্যে ফেঁসে পড়ছে, তার মধ্যে কীভাবে এদের মধ্যে এই 4জনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং এটা থেকে কী করে বেরিয়ে আসবে, তো এক প্রকার বলা যেতে পারে, এক প্রকার রিভেঞ্জ ড্রামা এটাকে বলা যেতে পারে। তো এইখানে ধানুষের যে প্রেজেন্টেশনটা এত সুন্দর করে, দেখুন ধানুষ তো নিজে পরিচালনা করেছে এটা, তো নিজের যে প্রেজেন্টেশনটা দেখার মতো করেছে। এবং পার্টিকুলারলি কয়েকটা অ্যাকশন সিকোয়েন্সের কথা বলতে হবে, যেখানে দুর্দান্ত কাজ হয়েছে, অ্যাকশনের কাজ মারাত্মক লেভেলের। হাতে একটা অস্ত্র নিয়ে থাকে এরমভাবে, সে অস্ত্রটা দিয়ে অ্যাকশন করে পুরো সিনেমা ধানুষ, এবং তার কি এক্সপ্রেশন যখন সে অ্যাকশনগুলো করছে, ব্রুটালি কাউকে মারছে, কি এক্সপ্রেশন, মানে কাঁপিয়ে রাখে। একটা সিন রয়েছে যে যে আর কি একটা দলে গ্যাং লিডারদেরও মারতে আসছে, তো গ্যাং লিডারটা পাঠাচ্ছে চলো ওকে শেষ করে দিয়েছে। বাট ও না, মানে সিকোয়েন্সটা 1 মিনিটে পুরোটা নিঃশব্দতা, ভিলেনটা মেনভাবে স্ট্যান্ড হয়ে বসে রয়েছে, বাইরে থেকে নানা রকম আর্তনাদ শুনতে পাচ্ছি, যে কেউ মরে পড়ে যাচ্ছে, কারোর লাশ পড়ে যাচ্ছে, সেখান থেকে তারপর ধনুষ ঢুকছে। ওই জায়গাটা চরম ছিল, ওই যে সিকোয়েন্সটা চরম ছিল। ওর সামনে এক একজনকে মারছে এবং ওর চশমা থেকে আস্তে আস্তে রক্তটা গিয়ে লাগছে। তো ওই যে সিকোয়েন্সটা দেখার মতো করেছে, এই যে জিনিসগুলো ক্রিয়েট করা, এটাই তো হলের এক্সপিরিয়েন্স, তাই না? তো সেই জিনিসটা এরা কিন্তু ক্রিয়েট করতে পারে, এবং এখানে এরা বারবার এগিয়ে যায়। যে সিনেমার স্টোরি যদি একদম নর্মাল হয়, এরা সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে, এদের সেই ক্যাপাবিলিটি রয়েছে। বারবার বলে যে ওদের টেকনিক্যাল দিক, ওদের বাজেট অনেক বেশি, এসব কিচ্ছু নয়। এদের মেন হচ্ছে কলমের জোর এবং এদের ভিজুয়াল, এদের ভাবনা চিন্তা, সেই জিনিসটা এদেরকে অনেক উপরে নিয়ে যায়, যেটা বাংলায় কেউ কোনো পরিচালক
ভাবতে পারছে না। জিদ্দার মধ্যে এরকম ভাবনা চিন্তা রয়েছে, কিন্তু সেটাকে পার্টিকুলারলি পর্দায় আনার মতো পরিচালকের অভাব রয়েছে, সেরকম রাইটারের অভাব রয়েছে। যত তাড়াতাড়ি আসবে বাংলা সিনেমার জন্য কিন্তু মঙ্গল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি পারফরমেন্সের কথা আসি, আমি তো ধনুষের কথা বললাম, এছাড়া ধনুষের ভাই বোনের চরিত্রে আর অভিনয় করেছে, প্রত্যেকে ফাটিয়ে দিয়েছে। সূর্যা এখানে দারুণ কাজ করেছে, অনেকদিন পর সূর্যাকে পার্টিকুলারলি দেখে ভালো লাগলো, নাহলে বাদবাকি সিনেমা হয়তো তাকে খুব ওভার দ্য টপ দেখানো হয়, এখানে তার ক্যারেক্টারটা ভালো লেখা হয়েছে এবং তার পারফরমেন্স বেশ ভালো। এছাড়া বাদবাকি প্রত্যেকের কাজ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো হয়েছে। তো এই জিনিসগুলো ভালো, এবং পার্টিকুলারলি একটা যদি আপনারা রিভেঞ্জ ড্রামা, অ্যাকশন মুভি, যারা ভায়োলেন্স মুভি পছন্দ করে, এরকম অ্যাকশন দেখতে পছন্দ করে, তাদের এটা ভালো লাগবে। এবার যদি নেগেটিভ দিকে আমাকে আসতে বলা হয়, তাহলে এই সিনেমার কিছু কিছু প্রবলেমেটিক জায়গা রয়েছে, যেটা অনেক অনেক বেটার হতে পারতো। যেমন গল্পটা একইভাবে এগোতে থাকে, মানে গল্পটা খুব প্রেডিক্টেবল, আমরা অনেক আগেই বুঝে যাই। মানে ফার্স্ট হাফটা বেশ ভালো এগোচ্ছিল, একটা টাইমের পর একটা সিদৃশ্যম টাইপের জায়গা চলে আসে, যেখানে আমাদের মনে হয় যে এবারকে ধরা নিয়েই গল্পটা এগোবে, কিন্তু গল্পটা সেই দিকে যায় না, গল্পটা প্রপারলি এটা নর্মাল রিভেঞ্জ ড্রামা হয়ে যায়, যেটা আমার কোথাও গিয়ে এক্সপেক্টেড ছিল না। কারণ যেহেতু আমি বললাম যে ধনুষের 50তম সিনেমা, রিসেন্টলি আমরা মহারাজার মতো একটা কাজ দেখেছি, যেখানে প্লট পুরো শেষ অবধি বসিয়ে রাখছে, আমাদের মাথার সঙ্গে খেলছে, তো সেইটা কিন্তু এই সিনেমাটার মধ্যে অভাব রয়েছে। এটা একটা পার্টিকুলার আমরা একটা রিভেঞ্জ ড্রামা যেরকম হয়ে থাকে, সেই হিসেবে যদি দেখেন তাহলে আপনার এরকম সিনেমা বহুবার আপনি দেখেছেন। হ্যাঁ, এটা ঠিক যেটাকে একটা প্রেজেন্ট করেছে খুব সুন্দরভাবে, সেটা ঠিক, কিন্তু সিনেমাটা দেখার পর আপনি যেটা বললাম যেটাকে মাস্টারপিস কেন বলা যাবে না, দেখার পর আপনি এটা বলবেন না যে হ্যাঁ চলো ভাই নতুনত্ব কিছু একটা দেখেছি, যেটা নিয়ে আমার লিখতে ইচ্ছে করবে, যেটা নিয়ে বলতে ইচ্ছে করবে, এটা কিন্তু সেই কাইন্ড অফ মুভি হয়নি। কারণ সেকেন্ড হাফ খুব ফ্ল্যাট গতিতে গল্পটা এগোয়, একই টাইপের হয়ে যায়, অথচ ফার্স্ট হাফ কিন্তু খুব প্রমিসিং ছিল। আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল মহারাজা টাইপের একটা সিনেমা আমরা দেখতে পেতে চলেছি, সেইভাবেই গল্পটা এগোচ্ছে, কিন্তু সেকেন্ড হাফ পুরো একটা নর্মাল অ্যাকশন মুভি হয়ে যায়, রিভেঞ্জ ড্রামা হয়ে যায়, যেখান থেকে আমার মনে হয় গল্পটা কিন্তু নিজের খেইটা কোথাও গিয়ে হারিয়ে ফেলে। যে কারণে এই সিনেমাটা পার্টিকুলারলি ভালো সিনেমা, কিন্তু সর্বকালের সেরা সিনেমার লিস্টে এটাকে রাখা যাবে না। এবং পার্টিকুলারলি ক্লাইম্যাক্সের আগে একটা গান রয়েছে, একটা তাণ্ডব নৃত্য টাইপের একটা সং রয়েছে, ওটা দরকারই ছিল না, ওটা দরকারই ছিল, ওটা খুব হাস্যকর দেখতে লাগছিল, প্রচণ্ড হাস্যকর লাগছিল, ওটা কোনো মানেই হয় না, ওটা সময় নষ্ট, ওটা এক্সট্রা যোগ করেছে, যে কারণে লাস্টের দিকে যাওয়া বা ক্লাইম্যাক্সের আগে একটা প্লট তৈরি হচ্ছিল, মাঝখানে গানটা এনে কোথাও গিয়ে যেন একটা হাস্যকর করে দিল, একটা খেই যেন কোথাও গিয়ে নষ্ট হয়ে গেল, সেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তবে পার্টিকুলারলি যদি ওয়ান টাইম ওয়াচেবল একটা মুভি আপনারা দেখতে পেতে চান, যেটা আপনাকে অ্যাকশন দেখাবে, যেটা আপনাকে মানে আপনার টাইমটাকে ওয়েস্ট করাবে না, তাহলে অবশ্যই এই সিনেমাটা একবার আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। কারণ ধনুষ রয়েছে, ধনুষের পারফরমেন্সই একটা সিনেমাকে টেনে নিয়ে যাওয়ার জন্য অনেক, তো ধনুষের জন্য আপনারা দেখতে পারেন। তবে আমি বলবো না যে ধনুষের 50তম সিনেমা একটা মেমোরেবল সিনেমা হলো, তার এর থেকেও ফার ফার বেটার সিনেমা কিন্তু রয়েছে, তবে মোটামুটি একবার ওয়াচেবল অবশ্যই, এটুকুই বলা। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বলার, এই ধরনের নানা ধরনের সিনেমা রিভিউ করছি, আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে আরও বেশি করে নানা ধরনের সিনেমা দেখতে ইচ্ছা হবে। তো এটাই বলার। আমি জানি এটা ভিডিও একটু কম হবে এবং আমি খুব লেটও করে গেছি যে রিভিউ করতে, তো মানে আপনারা পারলে পাশে থাকুন, ভিডিওটা পারলে শেয়ার করুন, লাইক করুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।